1999 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে আবৃত্তিতে আমি স্বর্ণপদক পাই। হিন্দুস্তান রেকর্ডস থেকে আমার প্রথম একটি একক কবিতা আবৃত্তি সংকলন প্রকাশিত হয় ইতি রবীন্দ্রনাথ নামে। যুক্তরাষ্ট্র থেকে নেহেরু সেন্টার থেকে পারফরমেন্স করার আমন্ত্রণটি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমন্ত্রণ ছিল। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। আসসালামু আলাইকুম, আমি আবৃত্তি শিল্পী সামিউল ইসলাম পোলাক এবং এটা আমার গল্প। আমার জন্ম হয়েছে ফরিদপুর জেলায়। আমার বাবা ডেপুটি কমিশনার ছিলেন ফুডের এবং আমার মা জাতীয় মহিলা সংস্থার ফর্মার চেয়ারপারসন ছিলেন। আমার জন্ম একটি অত্যন্ত রক্ষণশীল মুসলিম পরিবারে হয়েছে। আমার আব্বুর দাদু আমার প্রপিতামহ মৌলভী আব্দুল হাকিম মিয়া, উনি তাফসির সহ বাংলায় কোরআন তর্জমা করেন প্রথম ডক্টর দীনেশ সেনের পর, এবং আমার দাদু রফিকুল ইসলাম এবং বেগম জিন্নাদার আমার দাদি আম্মা হলো দুজনে স্কুল শিক্ষক এবং শিক্ষিকা ছিলেন। তো একটি খুব শিক্ষিত পরিমণ্ডলে আমার বেড়ে ওঠা। আমার স্কুল জীবন কেটেছে সম্পূর্ণই ফরিদপুরে। ফরিদপুর জেলা স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করেছি এবং তারপরে যেটা হয় যে নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা। প্রত্যেকটি শিশুরই এক একটি করে লক্ষ্য থাকে যে জীবনে কিছু অর্জন করবে, বাট হোয়াট হ্যাপেন্ড উইথ মি, ইট হ্যাপেন্ড সেরেন্ডিপিটাসলি, বিকজ আমি বিলিভ করি এবং আমার নামটাও সেরকম বাবা রেখেছিল পোলাক, which means power of luck. So whatever happened with me, it happened serendipitously. তো ফরিদপুর থেকে আমি যখন ঢাকায় আসি, দ্যাট ওয়াজ এ কালচার শক টু মি, বিকজ আমি একটি মফস্বল শহরে বড় হয়েছি। এখানে এসে একটু কসমোপলিটন সিটিতে যেরকম হয় আর কি, মফস্বল ছেলে মেয়েদের ফিট ইন করতে একটু সমস্যা হয়। বাট ধীরে ধীরে লার্নিং ইজ এ প্রসেস এবং এটা আমার মনে হয় যে একটু ধারাবাহিকতা। কসমোপলিটন সিটিতে যখন একটু সাবার্বের মানুষজন আসে তখন তাদেরকে স্ট্রাগল করতে হয়। তো আই ডিডন্ট স্ট্রাগল দ্য লট, কারণ যেটা বলছিলাম যে আমি আমার বাড়িতে একটি খুব শিক্ষিত পরিমণ্ডলে বড় হয়েছি। আমার বাড়িতে যদিও গান বাজনার ওভাবে প্রচলন ছিল না, নিজেরা কেউ প্র্যাকটিস করতেন না, কিন্তু পারফর্মিং আর্টে মেবি আই এম দ্য ফার্স্ট ওয়ান। কিন্তু আমার বাড়িতে প্রচুর সাহিত্য পাঠ করা হতো, গান শোনা হতো, মুভিজ দেখা হতো। তো ওই জিনিসগুলো থেকে আই ওয়াজ ইন্ট্রোডিউসড ইনটু দ্য ওয়ার্ল্ড কালচার ইন ভেরি আর্লি এজ অফ মাইন্ড। সো সেটা আমার জন্য একটা খুব বড় একটা প্রাপ্তি ছিল। আমার বাবা বিশেষ করে রবীন্দ্র সাহিত্য এবং রবীন্দ্রসঙ্গীতের বিশেষ অনুরাগী ছিলেন। আমার মা শরৎ সাহিত্যের ভীষণ অনুরাগী ছিল। তো এই বই পড়া, উচ্চাঙ্গ থেকে শুরু করে লঘু সঙ্গীত শোনা, এগুলো আমি বাড়ি থেকে পেয়েছি। হোয়াট এভার আই ইনহেরিটেড বা যাই আমি কিছু পেয়েছি সবই আমার পরিবার থেকে পেয়েছি। তো আমার পরিবারের বাইরে বিশেষ করে আমার খুব একটা বিকাশ হয়নি, যেটা আমি মনে করি। আবৃত্তিতে আমার আশা সেই ছোটবেলা থেকে আমার মনে আছে। আমার মা আমাকে নিয়ে গিয়েছিলেন রুহি সামাদ বলে আমার স্কুলের প্রাথমিক স্কুলের শিক্ষিকা, ওনার কাছে আবৃত্তি শেখাতে প্রথম। ক্লাস 2তে থাকতে বোধহয় আমি প্রথম মঞ্চে পারফর্ম করি। আমার মাই আমাকে নিয়ে গিয়েছিল। সেই থেকে শুরু 1999 সালে জাতীয় শিক্ষা সপ্তাহে আবৃত্তিতে আমি স্বর্ণপদক পাই। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টার্নিং পয়েন্ট। বাট আই ওয়াজ নেভার পারসুইং এ ক্যারিয়ার ইন এডুকেশন, অনেস্টলি স্পিকিং। কারণ আমি চাইতাম যে এমন একটা প্রফেশনে যেতে যেখানে লিস্ট পাবলিক কমিউনিকেশন থাকবে, অ্যান্ড নাও আই বিকাম দ্য সর্ট অফ পাবলিক ফিগার। সো আমাকে সেভাবেই কাজ করতে হচ্ছে। সো ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর লাক, বিকজ এভরিথিং ইজ ডেস্টাইন্ড টু হ্যাপেন অ্যান্ড ইট উইল বি হ্যাপেন উইথ ইউ এনি হাউ। সো দ্যাট ওয়াজ দ্য ফান। তারপরে যেটা হলো যে 2012 সালে রবীন্দ্র সার্ধশতবার্ষিকীতে দুই বাংলাতে প্রচুর অনুষ্ঠান হলো রবীন্দ্রনাথের 150 বছর পূর্তি উপলক্ষে। সে সময় আমি বহু অনুষ্ঠান করেছি এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে এই যে 99 থেকে 2012 পর্যন্ত ব্রেক অফ স্টাডিজের মধ্যে অনেক কিছু আমি করেছি, কিন্তু 2012 থেকে আবার কন্টিনিউয়াসলি আমি এই 21 সাল পর্যন্ত আবৃত্তির সাথেই আছি এবং শুধুমাত্র রবীন্দ্র সাহিত্য নিয়ে কাজ করছি। প্রথম রবীন্দ্রনাথকে পাওয়া আমার বাড়ি থেকে, আমার বাবা থেকে, মা থেকে, পরিবার থেকে আমি যেভাবে রবীন্দ্রসঙ্গীত শুনে বড় হয়েছি, সেটা একটা বিশেষ প্রাপ্তি ছিল। তারপরে যেটা হয় যে আমি উচ্চ শিক্ষা সূত্রে
প্রাক্তনী ছিলাম। তো ওখানে পড়তে গিয়ে রবীন্দ্রনাথকে নতুন করে পাওয়া হয়, কারণ স্থান মাহাত্ম্য বলে একটা তো ব্যাপার আছে। তো আমার মনে হয় যে শান্তিনিকেতনে গেলে রবীন্দ্রনাথকে অনেকটা কাছ থেকে পাওয়া যায়, যেহেতু তার নিজের প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, তো সেখানে তিনি জড়িয়ে আছেন মাটিতে, বাতাসে, সর্বত্র। এবং সেখানে আমার বর্তমানেও আমার এখনও সুযোগ হয় এবং আমি প্রতিনিয়ত যাই। ওখানকার পাঠ্যভবনের শিক্ষয়িত্রী পরমা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সুতপা সান্যাল দিদির কাছে আমি উপনিষদ শিখেছি, ব্রজবুলি শিখেছি, সংস্কৃত শিখেছি, এগুলো পড়তে শিখেছি। এবং রবীন্দ্র সাহিত্যে যে বিশেষ উচ্চারণগুলো আছে সেগুলো আমার ওখান থেকেই শেখা। বিশ্বভ্রমণের কথা বলতে প্রথমে যেটা হয় যে আমি আমার পার্থের কার্টিন ইউনিভার্সিটিতে আমি অ্যাডভান্স ডিপ্লোমা করতে গিয়েছিলাম সিভিল অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। তো সেখানে গিয়ে এক ধরনের সাউথ এশিয়ান হিসেবে আমি প্রথমে যাই এবং ওখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের মধ্যে থাকি এবং ওখানকার নেটিভ পিপলদের সাথে হয়। দ্যাট ওয়াজ এন ইন্টারাকশন, ওই এক প্রথম পরিচয়। কিন্তু সেখানেও ওই বাংলা সাহিত্য সংস্কৃতি পরিমণ্ডল থেকে আমি কখনোই বের হইনি। রবীন্দ্রনাথের কথাই বলতে হয়, বিশ্ব সাথে যেথায় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও। তো ওটা তো ছিলই, এখন আবৃত্তি নিয়ে বিভিন্ন জায়গায় পারফরমেন্স করতে যাওয়া হয় বাংলাদেশের বাইরে। এবং যে জিনিসটা আমাকে সবচাইতে বেশি গৌরবান্বিত করে সেটি হচ্ছে যে যেখানেই আমি যাই আমার নামের শেষে বাংলাদেশের নামটি সংযুক্ত হয় এবং আমি দেশকে প্রতিনিধিত্ব করি। এই ব্যাপারটি খুব আমাকে আনন্দ দেয় যে এতটুকুন বয়সে এতটুকু অ্যাটলিস্ট অর্জন করতে পেরেছি যে আমি দেশকে কোথাও গিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটাও হতে পারে দেশের বাইরে বা কোনো ইন্টারন্যাশনাল অ্যারিনাতে। বাংলাদেশের বাইরে ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র থেকে নেহেরু সেন্টার থেকে পারফরমেন্স করার আমন্ত্রণটি, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমন্ত্রণ ছিল ব্যারেটি আর্ট সেন্টারে। এবং ওখানকার আইসিসিআর এর কাছে আমি সত্যিই কৃতজ্ঞ যে আমার মতো শিল্পীকে তার আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাজ্য থেকে, সে কারণে কৃতজ্ঞতা। তারপরে 2017 সালে আমার আর একটি মাইল ফলক যোগ হয় আমি মনে করি আমার ক্যারিয়ারের জন্য। সেটি হচ্ছে হিন্দুস্তান রেকর্ডস থেকে আমার প্রথম একটি একক কবিতা আবৃত্তি সংকলন প্রকাশিত হয় ইতি রবীন্দ্রনাথ নামে। এবং আমার পূর্বে বাংলাদেশ থেকে মাত্র 5 জন শিল্পীর অ্যালবাম প্রকাশিত হয়েছে হিন্দুস্তান রেকর্ডস থেকে। তো আমি ষষ্ঠ বাংলাদেশি হিসেবে ওখানে স্থান পেয়েছি, তো সেই কারণে আমার অত্যন্ত আনন্দিত হয়। হিন্দুস্তান রেকর্ডসের কথা বলতে গেলে বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই প্রতিষ্ঠানের প্রথম শিল্পী ছিলেন। তো আমার জন্য একটি বিশেষ প্রাপ্তি এই বিশাল মহারথীদের মধ্যে কোথাও একটু স্থান করে নেওয়া। আমার জীবনের অনুপ্রেরণা আমার মা বিলকিস ইসলাম। তিনি নিজেই একজন সম্পূর্ণ নারী এবং প্রতিনিয়ত তিনি আমাকে নানানভাবে অনুপ্রেরণা দান করে। শুধুমাত্র মা হিসেবে নয়, আমি দেখি যে একজন নারী হিসেবে তিনি এতটা স্বাধীন, এতটা স্বয়ংসম্পূর্ণ এবং সম্পূর্ণ একজন মহিলা যে শুধুমাত্র বলে না যে মাদার আর্থ, যে ভূমি মানে মানুষকে উর্বর করে, ঠিক সেরকমই আমার মা। আমার মা আমাকে দুটো খুব ভালো জিনিস শিখিয়েছেন। একটা বলেছিলেন যে ইউ আর নট পারফেক্ট, সো ইউ হ্যাভ টু ট্রাই টু বি পারফেক্ট। এবং আরেকটা জিনিস বলেছিলেন যে when you're an achiever, your family does not consist into one father and one mother, and alhamdulillah it gives me immense pride to say that my family belongs to thousands of people around the globe. তো এই জিনিসগুলো আমার মায়ের কাছ থেকেই পাওয়া। বর্তমান প্রজন্মে যারা আবৃত্তি শিল্পাঙ্গনে আসছেন তাদেরকে স্বাগতম। আমার একটি কথাই থাকবে আপনাদের জন্য যে শিল্প চর্চা শুধুমাত্র চর্চার মাধ্যমে থাকে না, একটু বহুদিন সময় লাগে একজন শিল্পী তৈরি হতে। একটি সম্পূর্ণ জীবন উৎসর্গ করতে হয় একজন মানুষকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে। এটা শুধুমাত্র সূচনা, সাধনায় থাকুন, অধ্যবসায়ে থাকুন এবং শুধুমাত্র আবৃত্তি করলেই হবে না, আবৃত্তি শোনার জন্য চর্চা করতে হবে। তো আমার শ্রোতাদেরকে আমি বলবো যে যারা দেখছেন প্লিজ একটু করে হলেও আবৃত্তি শুনবেন, আপনাদের শ্রবণকে প্রীত করবে। আর লাইফ ইজ অল অ্যাবাউট চয়েস, সো চুজ ওয়াইজলি। থ্যাংক ইউ। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।